সবাইকে আমন্ত্রণ, সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। রাজনীতির নামে কেউ অরাজকতা এবং অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কেউ বসে থাকবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সামনের দিন হবে মানুষের ভাগ্য উন্নয়ন এবং দেশ গড়ার রাজনীতি। চাঁদপুরে খাল খনন উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণের পর সমাবেশে এরকম বক্তব্য দেন তিনি। এই জেলায় ইপিজেড, কারিগরি কলেজ সহ একগুচ্ছ দাবি পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এর আগে কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতিও দেন তিনি। চাঁদপুর থেকে সাজ্জাদ হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরফিন শাকিল। মেঘনা ডাকাতিয়ার বুক চিরে জেগে ওঠা এই জনপদের পরিচয় সিটি অব হিলসা নামে। দীর্ঘদিন ধরে সেই ইলিশের বাড়ি চাঁদপুর ঢুকছে নদী ভাঙ্গনার বেকারত্বে। অপার সম্ভাবনার 672 বর্গমাইলের এই জনপদ উন্নয়নে পিছিয়ে যোগের পর যোগ। সেই চাঁদপুরে প্রায় 22 বছর পর প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে কোনো প্রথাগত রাজনৈতিক জনসভা নয়, তার এই আগমন প্রান্তিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে। এদিন বিশেষ এই কার্ড পান চাঁদপুরের 370 জন সুবিধাবঞ্চিত নারী। এরপর গ্রহণ করছে তাসলিমা। চাঁদপুরের প্রায় 26.5 লাখ মানুষের একটা অংশ প্রবাসী। কেউ কেউ নির্ভরশীল কৃষি আর মৎস্য আহরণে, বাকিদের কর্মসংস্থানে ইপিজেডের দাবি বহুদিনের। সেই দাবি পূরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমরা যেদিন এই 20 কোটি মানুষের হাতকে 40 কোটি হাতকে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। এ সময় তিনি দেশবাসীকে একটি মহলের অপরাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। দেশের মানুষ চায় স্থিতিশীলতা, দেশের মানুষ চায় দেশের শান্তি। কিছু মানুষ, একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে, একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এর আগে চাঁদপুর সদরের বিশ্বখাল ও শাহরাস্তির খুর্দ খালের পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 80 দশকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে খনন হয় জোড়াখাল একসময় এই অঞ্চলে কৃষি বিপ্লব ঘটিয়েছিল। সকালে ঢাকা থেকে সড়কপথে কুমিল্লা হয়ে চাঁদপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। যোগ দেন বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজারের পথসভায়। কুমিল্লাকে বিভাগ করা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দেন তিনি। আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। ঠিক আছে, কথা শুনতে হবে তো, কথা না শুনলে কেমন করে হবে? এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ, তাহলে সেটির বাস্তবায়ন হবে। পুরযাত্রায় মানুষের রক্তিম ভালোবাসা শিখতে হন খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান। চলতি মাসেই নানাবাড়ি ফেনীতেও যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে আজ 3 মাস পূর্ণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভা কিংবা দলীয় ইশতেহারে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটের পর তার বাস্তবায়নে কখনো ছুটে যান উত্তরে, কখনো পশ্চিমে, এবার এলেন দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা চাঁদপুরে। বার্তা পরিষ্কার, বিএনপি সরকারের কাছে নির্ধারিত কোনো জেলা কিংবা নির্দিষ্ট অঞ্চল গুরুত্ব পাবে না, বরং উন্নয়ন অগ্রযাত্রা সমানভাবে গুরুত্ব পাবে সারা বাংলাদেশ। ইলিশের বাড়ি চাঁদপুর এসে প্রধানমন্ত্রী শুধু উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করেননি, বরং এই অঞ্চলের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন বেকারত্ব নিরসনের, পাশাপাশি এখানকার মৎস্য আর প্রবাসীদের জীবনমান বদলে দেয়। আরফিন শাকিল, যমুনা নিউজ, চাঁদপুর। বিএনপি জাতিকে ধোঁকা দিয়েছে, তাই ক্ষমা চেয়ে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গুম কমিশন, স্বাধীন বিচার বিভাগ এবং মানবাধিকার কমিশন না মেনে দলটি বিগত স্বৈরাচারের পথেই হাঁটছে বলে মন্তব্য জামায়াত আমিরের। বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ভারতও শান্তিতে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 11 দলীয় ঐক্যের নেতাদের অভিযোগ, গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারও ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্সার দাবিতে রাজশাহীর মাদ্রাসা ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। ক্ষমতায় গিয়ে বিএনপি চাঁদাবাজ, দুর্নীতি এবং রাজনৈতিক দখলবাজি চালাচ্ছে বলেও অভিযোগ জামায়াত আমিরের।
বাংলাদেশে আগামীর মানুষের আকাঙ্ক্ষা থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার স্পর্ধা দেখানো যাবে না। গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসবে। ফারাক্কা বাঁধ নিয়ে ভারতের সাথে হওয়া গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। এরপর এই চুক্তি নবায়নে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বৃহৎ জাতীয় ঐক্য প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। ফারাক্কা লং মার্চ দিবসে দিনভর সরকার এবং বিএনপির বিভিন্ন পর্যায়ে ছিল এই আলোচনা। এ নিয়ে পানির ন্যায্য হিস্সা আদায়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তথ্যমন্ত্রীও গঙ্গা চুক্তি বা নবায়নে দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের ডাক দেন। চলতি বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তি। এরপর ভারতের সাথে অভিন্ন 54টি নদীর পানি বন্টনের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, জনগণের স্বার্থ উপেক্ষিত হয় এমন কোনো চুক্তি করবে না সরকার। এদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারেও আরেক আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ধানের শীষ জানে কিভাবে গঙ্গা চুক্তি নবায়ন করতে হয়। প্রকৃত ভালোবাসা, প্রকৃত বন্ধুত্ব ছিল না যে 3 বছর 3.5 বছর যেতে না যেতেই আপনারা গঙ্গার উপর একটা বাঁধ দিয়ে দিলেন। আমাদের সম্মিলিত ঐক্যের মধ্য দিয়ে সরকারকে শক্তিশালী করে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সেই আন্তর্জাতিক চুক্তিকে বাস্তবায়ন করে আমাদের স্বার্থের ভিত্তিতে আবারও গঙ্গা চুক্তিকে আমরা নবায়ন করে ছাড়ব। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। সবশেষ 24 ঘন্টায় সিলেটে প্রাণ গেল আরও 2 শিশুর। এখন পর্যন্ত এই জেলায় হাম এবং উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 34 জনে। গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 54 জন। এই সময় রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছে 7 জন রোগী। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 2 জন। এর বাইরে খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকট থাকায় মেঝেতে রেখেই চলছে চিকিৎসা। আর এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। একসময় নিয়ন্ত্রণে থাকে এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকেরা। শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের উপর নৃশংস হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মূল আসামি সহ ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ডাক্তার নাসিরকে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপরাধী যেই দলেরই হোক কাউকে ছাড় না দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, রাজধানীতে অনেক চিকিৎসককেই হুমকি দেওয়া হচ্ছে। মেডিকেল এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে সকল সন্ত্রাসীদের চিহ্নিত করা হচ্ছে। বলেন, হুমকিতে চিকিৎসকরা শঙ্কিত নন। টেন্ডারের লুটপাট ঠেকাতে সজাগ আছে সরকার। জানান, চিকিৎসকদের নিরাপত্তায় দেশের প্রতিটি হাসপাতালে 10 জন সশস্ত্র কর্মী এবং 1 জন পেট্রোল কমান্ডার নিয়োগ করা হচ্ছে। হাম এবং নিউমোনিয়া পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান মন্ত্রী। যেই দলেরই হোক না কেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগেও নির্দেশ দিয়েছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে। আজকে ওই ব্যাপারে ওনার নির্দেশ, কাউকে রেহাই দেওয়া হবে না। মূল যে উদ্যোক্তা ছিল এই মবের, তাকেও গ্রেফতার করা হয়েছে, আরেকজন গ্রেফতার করেছে। বাকি আসামিদেরকে ফুটেজ দেখে দেখে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের পুলিশ একদম সোচ্চার রয়েছে। আশা করি চিরেই তারা সব গ্রেফতার হয়ে যাবে এবং সঠিক বিচারের আওতায় তাদের প্রত্যেককে আনা হবে। দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে আততায়ীর গুলিতে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম নজরুল খালাসি। তিনি স্থানীয় ফিনিক্স এলাকায় ব্যবসা পরিচালনা করতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার চন্দ্রপুরে। স্থানীয় সময় 15 মে রাত আনুমানিক 8টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন নজরুল। এ সময় হঠাৎ এক আততায়ী এসে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। স্থানীয় প্রবাসীরা ধারণা করছেন এটি কোনো ডাকাতির ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত চলমান। আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে অতিরিক্ত বর্জ্যের চাপ মোকাবেলায় সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিইটিপি বর্তমান সক্ষমতায় যথেষ্ট নয় বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সাভারের চামড়া শিল্পনগরীতে ট্যানারি মালিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। শিল্পমন্ত্রী জানান, বর্তমানে সিইটিপিতে প্রি ট্রিটমেন্টের মান বজায় রেখে প্রতিদিন 14 থেকে 18 হাজার সিপিএম বর্জ্য পরিশোধনের সক্ষমতা রয়েছে। তবে ঈদ মৌসুমে ট্যানারিগুলোর কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের পরিমাণ কয়েক গুণ বেড়ে যাওয়ায় বর্জ্যের চাপও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। সে সময় দৈনিক বর্জ্য পরিশোধনের চাহিদা প্রায় 45 হাজার সিপিএম এসে পৌঁছায়।
ফলে বিদ্যমান সিইটিপির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা থাকে। আগামীতে ট্যানারিগুলোকে নিজেদের ইটিপি তৈরি করতে হবে বলে জানান শিল্পমন্ত্রী। বলেন, প্রয়োজনে এতে সরকার সহায়তা দেবে। কুরবানির ঈদের পরে আমাদের পরিশোধনের প্রয়োজন হয়ে পড়ে প্রায় 45,000 বর্গমিটার, 45,000 CBM। সেই জন্য আমরা যেটি পরিকল্পনা করছি যে আগামী দিন সক্ষম ট্যানারি যেগুলি তারা নিজেদের ইটিপি স্থাপন করবে। পঞ্চগড়ে টাঙ্গন নদীর ধরধরা ব্রিজ এবং সংযোগ সড়ক উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে কালিয়াগঞ্জ মির্জাপুর রাস্তায় ব্রিজ এবং সংযোগ সড়ক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ধরধরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এ সময় তিনি কাজের মান এবং রাস্তা দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, ব্রিজ আছে রাস্তা নেই, এটা মেনে নেওয়া যায় না। বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করার কথা বলেন। ব্রিজ হয়েছে কিন্তু ব্রিজের এক পাশে সেখানে মানুষ যে গাড়ি ঘোড়া নিয়ে যাবেন সে যাওয়ার কোনো রাস্তা নাই। সেখানে 5.5 কোটি টাকা দামে আমরা ব্রিজ এবং ব্রিজের যে ঠিকাদার কাজ করেছে এত নিম্নমানের কাজ করেছে, আমি কখনোই কোন ব্রিজের এইরকম নিম্নমানের কাজ আমি দেখি নাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি। শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 2024 সালে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদ 10 বছরের সাজা পান। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাকে জামিন দেওয়া হয়। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গত 9 এপ্রিল শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ডের পাশাপাশি বাকি 28 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ বাচ্চুকে 10 বছরের সাজা দেন ট্রাইব্যুনাল। নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রাক বাজেট আলোচনা সভার আয়োজন করেছে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব। রাজধানী গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, নারীর আনুষ্ঠানিক শ্রমবাজারে অংশগ্রহণ কমেছে, সিদ্ধান্ত গ্রহণ থেকেও পিছিয়ে পড়ছেন নারীরা। নারী উদ্যোক্তাদের সাফল্যই বাংলাদেশের অগ্রগতির অন্যতম চালিকা শক্তি বলে মন্তব্য তার। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের জন্য বাজেটে প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং আর্থিক সুবিধা বাড়ানোর দাবি জানানো হয়। পর্দা নামলো টাইগার সিমেন্ট চিপ প্যাট্রন কাপ গলফ টুর্নামেন্ট 2026-এর। আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে শেষ দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 4 দিনব্যাপী টুর্নামেন্টে 5টি ক্যাটাগরিতে অংশ নেয় 881 জন গলফার, যেখানে টুর্নামেন্টে ওভারঅল চ্যাম্পিয়ন হন উইং কমান্ডার মোহাম্মদ গোলাম মোস্তফা সরকার। এছাড়া ভেটারান ক্যাটাগরিতে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম শাখাওয়াত হোসেন, সিনিয়র ক্যাটাগরিতে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ইকবাল এনামুল কবির, লেডি বিভাগে মিসেস নীলা আজিজ এবং জুনিয়র ক্যাটাগরিতে মাস্টার আবদুল্লাহ রাফিয়ান কাইয়ুম চ্যাম্পিয়ন হয়েছেন। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মাধ্যমে শেষ হয় সমাপনী। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কাপ T20 ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে ইউআইইউ থান্ডারবার্ডস। রোমাঞ্চকর ফাইনালে তারা ইউআইইউ মাস্টারমাইন্ডসকে হারিয়ে শিরোপা জেতে। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ইউআইইউ স্পোর্টস ক্লাবের আয়োজনে এই ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী হয়। টুর্নামেন্টে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ ও টুর্নামেন্ট সেরা ব্যাটার ও বোলারের পুরস্কার জেতেন ইউআইইউ থান্ডারবার্ডসের রাসেল আহমেদ। এছাড়া টুর্নামেন্টের ফিটেস্ট প্লেয়ারের পুরস্কার পান আরিফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রকৌশলী আব্দুল মোকাদ্দেম, পরিচালক ডক্টর এএসএম সালাউদ্দিন এবং ডিসিসিএস এর পরিচালক নাহিদ হাসান খান। এবার আয়োজনে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। দেশের তরুণ গেমারদের জন্য কারবানি রান নামের একটা গেমিং টুর্নামেন্ট আয়োজন করেছে আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ আইপস লিমিটেড। শনিবার তেজগাঁওয়ে আকিজ হাউসে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশীয় গেমিং শিল্পকে এগিয়ে নেয়া এবং তরুণদের জন্য সুস্থ প্রতিযোগিতামূলক বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্যে আকিজ আইপসের গেমিং প্ল্যাটফর্ম ইলিউশনার এই টুর্নামেন্টের আয়োজন করে। আগামী 10 জুন পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এতে অংশ নেওয়া শীর্ষ 25 জনকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন সহ নানা উপহার। আয়োজকরা বলেন, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে সুস্থ বিকল্প তৈরি করার জন্য এই উদ্যোগ। লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা CRI এর
সাবেক নির্বাহী পরিচালককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের আঙ্গুরপোতা সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয় তাকে। এ সময় দুটি কূটনৈতিক সহ তার 7টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। পাটগ্রাম থানার ওসি জানান, অবৈধভাবে দেশে প্রবেশের পর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। আগামী 8 বছরে বাংলাদেশে একটি প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সন্ধ্যায় নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। এ সময় দ্বিতীয় পর্যায়ে 366 জন অসহায় পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, অসহায়রা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে ও সন্তানদের লালন পালন করতে পারে, তাই এই ফ্যামিলি কার্ড। নারীদের উদ্দেশ্যে বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বছরে 30,000 টাকা জমা নেওয়া হবে যাতে তাদের স্বামীর উপর নির্ভরশীল হতে না হয়। বুয়েটের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক নেতা স্থপতি আবুল হাসনাইন মঞ্জুর মোর্শেদ ইমনকে আহ্বায়ক এবং সাইদুর রহমানকে সদস্য সচিব করে কুষ্টিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের আত্মপ্রকাশ ঘটেছে। এতে 71 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং 16 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। কুষ্টিয়ার শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, কৃষি, শিল্প ও বাণিজ্য সম্ভাবনাকে গবেষণার মাধ্যমে জেলার সামগ্রিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে নতুন এই প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার উন্নয়ন রূপকল্প ভিজুয়াল আকারে উপস্থাপন করেন স্থপতি আবুল হাসনাইন। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী সহ কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করতে নবীন প্রবীণদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে 1 আসনের সংসদ সদস্য নুরুল আমিন। শনিবার বিকেলে বারুইরহাটে মিরসরাই উপজেলা কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভায় কথা বলেন। নুরুল আমিন বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সময় ধরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রাম করেছে। দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আন্দোলন সমর্থন করেছেন। দলকে আরও শক্তিশালী করতে জনসমর্থন আছে এমন নেতৃত্ব তুলে আনতে হবে। আসন্ন সম্মেলনে নতুন নেতৃত্ব আসবে বলে আশাবাদ তার। মার্কিন প্রেসিডেন্টের পর এবার চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, আগামী 19-20 তারিখ চীন সফর করবেন রুশ প্রেসিডেন্ট। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে হবে আলোচনা। মস্কো এবং বেইজিং সম্পর্ক, অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে রুশ প্রেসিডেন্টের। এর পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক নানা বিষয় নিয়ে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং এর সাথেও আলোচনা করবেন তিনি। এর আগে গেল বছর রাশিয়া সফর করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। শনিবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন তিনি। ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, বৈঠকে ইরান পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে দুই নেতার। তবে এ বিষয়ে কোনো পক্ষে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত শুরু হয় এবং পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও শান্তি আলোচনায় খুব একটা অগ্রগতি হয়নি। দর্শক, এই ছিল আমাদের সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।